হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট নিয়ে আলোচনা করব। তো ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট নিয়ে অনেকের, বিশেষ করে যারা সিএম এক্সাম দিচ্ছে কর্পোরেট এন্ড বিজনেস ল, তাদের ক্ষেত্রে আপনার ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, ইন্স্যুরেন্স অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যাক্ট, এই অ্যাক্টগুলো একটু কঠিন লাগে, কারণ এগুলোর ভাষায় একটু ঝামেলা আছে, একটু দুর্বোধ্যতা আছে, আইনের ভাষাটা একটু কমপ্লেক্স থাকে। তো আজকে আমরা যেটা দেখব এটা হচ্ছে আমাদের সিম্পল ভাবে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991, আমাদের যে সিলেবাসটা আছে সেটা আমরা আজকে টোটালি কভার করার চেষ্টা করব। তাহলে আমরা সাইড বাই সাইড দুটো লেকচারই লিখেছি। একটি হচ্ছে আমাদের মেইন অ্যাক্ট, যেটা আমাদের আইনের ভাষায় আছে। তো আমরা ফার্স্টে যদি সেকশন 9টা দেখি ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের, প্রহিবিশন অফ সার্টেন ফর্মস অফ ট্রেডিং, তার মানে ব্যাংক কোন কোন ট্রেডিং গুলো করতে পারবে না এই বিষয়ে এখানে বলা আছে। তো ডিরেক্টলি লয়ের ভাষা পড়লে আমরা দেখবো, নো ব্যাংকিং কোম্পানি শ্যাল ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিল ইন দি বাইং, সেলিং অর বার্টেনিং গুডস except in connection with realization of security given or held by it or engage in any trade or buy, sell or barter goods for otherwise। মানে ল্যাঙ্গুয়েজটা আমাদের কিছু একটু কঠিন মনে হচ্ছে। তো অনেকে যারা ইংলিশ একটু উইক বা লয়ের যে মেকানিজম না বোঝে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো পড়ে প্রিপারেশন নেওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যেই নোটস গুলো প্রিপেয়ার করা হয়েছে, এগুলো খুবই সিম্পল এবং ইজি ল্যাঙ্গুয়েজে প্রিপেয়ার করা হয়েছে এবং প্রতিটার সাথে কিন্তু এক্সাম্পল দেওয়া হয়েছে। তো আমরা ফার্স্টে যদি আমাদের যে টপিকটা সেটা আমরা দেখি, প্রহিবিশন অফ সার্টেন ফর্মস অফ ট্রেড, প্রহিবিশন অফ সার্টেন ফর্মস অফ ট্রেডিং বাই ব্যাংকিং কোম্পানিজ, যেটা ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টের সেকশন 9 বলা আছে। তার মানে ব্যাংক কোন কোন ট্রেড গুলো করতে পারবে না সেটা সম্পর্কে বলা আছে। এখানে দুইটা অপশন কথা বলা আছে, দুইটা পয়েন্ট, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তাহলে যেহেতু ট্রেডের কথা আসছে, প্রথমে আমরা দেখতেছি লেখা আছে হচ্ছে এ ব্যাংক ইন বাংলাদেশ ক্যানট বি ইনভলভ ইন বাইং, সেলিং অর এক্সচেঞ্জিং গুডস। তো এখানে যেহেতু বলতেছে যে ব্যাংক কোম্পানি অ্যাক্টের আন্ডারে ব্যাংক কোন ট্রেডটা করতে পারবে না, তার মানে বাইং, সেলিং অথবা এক্সচেঞ্জিং গুডস। এখন গুডস বলতে কি, এটার এক্সপ্লেনেশন আমাদেরকে আগে বুঝতে হবে। তো এটার এক্সপ্লেনেশন দেওয়া আছে নিচে, যে এই পয়েন্টের আন্ডারে গুডস বলতে বোঝানো হচ্ছে এনি মুভেবল প্রপার্টি, কিন্তু এক্সক্লুড করছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। এর ভিতর হতে পারে স্টক, মানি, স্পেসিফিক ইনস্ট্রুমেন্টস, ফর এক্সাম্পল হতে পারে গোল্ড, মানি, ডলার, দেন স্টক, যেগুলো ব্যাংক বাই করতে পারে, সেল করতে পারে, এক্সচেঞ্জ করতে পারে। এগুলো বাদে অন্যান্য যদি মুভেবল গুডস হয়, ঠিক আছে, সেগুলো তখন ব্যাংক সেটা যে সেই সেল বাই তারা করতে পারবে না। তাহলে আমরা দেখি আমাদের ফার্স্ট পয়েন্টে কি বলেছে, এ ব্যাংক ইন বাংলাদেশ ক্যানট বি ইনভলভ, তার মানে ব্যাংক ইনভলভ হতে পারবে না বাইং, সেলিং অর এক্সচেঞ্জিং গুডস এক্সেপ্ট, একটা কিন্তু দিয়েছে, এক্সেপ্ট হোয়েন ইটস রিলেটেড টু রিকভারি সিকিউরিটি অ্যাসেট অর হোয়েন ইট ইজ পার্ট অফ অ্যাপ্রুভড বিজনেস অ্যাক্টিভিটি। এই লাইনটা দ্বারা আমরা কি বুঝলাম? এই লাইনটা দ্বারা আমরা বুঝলাম যে একটি ব্যাংক বাংলাদেশে এই যে নিচে যে গুডস গুলো বলা আছে, যেমন সেকশন 7 এর সি, ডি, জি, এই যে কিছু গুডস বলা আছে, এগুলোর ভিতর মানি, গোল্ড, দেন স্টক, এগুলো আছে, এগুলো বাদে অন্যান্য গুডস একটি ব্যাংক বাংলাদেশে কিনতে পারবে না, বিক্রি করতে পারবে না, এক্সচেঞ্জ করতে পারবে না, শুধুমাত্র যদি না এটা অ্যাসেট, সিকিউরিটি অ্যাসেট রিকভারি ক্ষেত্রে হয়, অথবা এটা তাদের কোনো অ্যাপ্রুভড বিজনেস অ্যাক্টিভিটিস এর আন্ডারে পড়ে। তাহলে এই যে রিকভারিং সিকিউরিটি অ্যাসেট, এটা কি? আমি যদি এই এক্সাম্পলটা দেখি তাহলে ব্যাপারটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। ইফ এ বরোয়ার, মানে আমার থেকে একজন লোন নিচ্ছে, ব্যাংক থেকে একজন লোন নিয়েছে, ইফ এ বরোয়ার প্লেজেস এ ভ্যালুয়েবল আইটেম অ্যাজ কোলাটারাল ফর লোন এন্ড দেন ডিফল্টস, তার মানে ব্যাংকে এসে একটি কোম্পানি বা একটা লোক আমার কাছে কিছু কোলাটারাল হিসেবে জিনিস রাখলো, সেটা হতে পারে কোনো আমার বিল্ডিং বা মেশিনারিজ বা কিছু একটা, এবং সে টাকা দিতে পারলো না, ডিফল্ট করলো, তখন ব্যাংক ক্যান সেল দি প্লেজড আইটেম টু রিকভার দি অ্যামাউন্ট। তখন ব্যাংক সেই আইটেমটা, যদিও যে কোনো ধরনের গুডস, এই নিচে এই গুডস গুলো উল্লেখ বাদে যে কোনো ধরনের গুডস বাইং, সেলিং, এক্সচেঞ্জ করা নিষেধ, কিন্তু যেহেতু এটা সিকিউরিটি অ্যাসেট রিকভারের সাথে রিলেটেড, তার মানে আমাকে আমার যে বরোয়ার, সে অ্যাসেট মর্টগেজ রেখে, কোলাটারাল রেখে লোন নিয়েছিল, সে লোনটা ডিফল্ট করার কারণে আমি তখন ওই
আমার যে কোলাটেরাল অ্যাসেটটা সেটাকে আমি বিক্রি করে টাকাটা রিকভার করতে পারবো। তো এটা একটা সিচুয়েশন। সেকেন্ডলি যেটা বলছে সেটা হচ্ছে ব্যাংক ক্যানট ট্রেড গুডস অন বিহাফ অফ আদার্স। তার মানে ব্যাংক অন্যের হয়ে ট্রেড করতে পারবে না আনলেস, এখানে একটা আনলেস আছে, আনলেস ইজ কানেক্টেড টু এ বিল অফ এক্সচেঞ্জ রিসিপ্ট ফর কালেকশন অর নেগোসিয়েশন। তার মানে যদি কেউ বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে ব্যাংককে কিছু কালেক্ট বা নেগোসিয়েট করার অথরিটি দেয়, অথবা সেকশন 7 এর আন্ডারে যদি কোনো পারমিশন থাকে, তাহলেই ব্যাংক কেবলমাত্র অন বিহাফ অফ আদার্স গুডস ট্রেড করতে পারবে। তো যদি এক্সাম্পলটা দেখি আমরা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ব্যাংক রিসিভস a bill of exchange from one of its customers to collect a payment from another party. যেহেতু ব্যাংকের কোন একটা কাস্টমার থেকে ব্যাংক বিল অফ এক্সচেঞ্জ রিসিভ করেছে যে সে আরেকজন থেকে পেমেন্ট কালেক্ট করতে পারবে, সেক্ষেত্রে ব্যাংক ক্যান হ্যান্ডেল দি গুডস অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট বিল, লাইক ডেলিভারিং দি গুডস আপন রিসিপ্ট অফ পেমেন্ট। তাহলে আপনার পেমেন্ট পাওয়ার সাথে সাথে ব্যাংক গুডসটাকে আপনার ডেলিভার করে দিতে পারে। তাহলে দুইটা পয়েন্টের ক্ষেত্রে ব্যাংক এই ট্রেড গুলা করতে পারবে না যদি না এক্সেপ্ট এই কন্ডিশন গুলা মিট আপ করে। তো এটা আমরা দেখলাম। দেন আমরা এর পরের পার্টে আসি, সেটা কি? এটা হচ্ছে ডিসপোজাল অফ নন ব্যাংকিং অ্যাসেট। তার মানে ব্যাংকের কাছে যদি ব্যাংকিং রিলেটেড কাজের সাথে সম্পর্কিত নয় এমন কোন অ্যাসেট থাকে, সেটাকে সে ডিসপোজ কিভাবে করবে। এটা কোথায় বলা আছে? এটা বলা আছে হচ্ছে সেকশন 10 এ। তো আমরা মেন আইনের সেকশন 10 এ আসি। এখানে দেখুন ডিসপোজাল অফ নন ব্যাংকিং অ্যাসেট। এখানে এটা আপনি যদি একটু দেখেন, এখানে এটা কিন্তু খুব ডিটেইলে লয়ের ভাষায় বলা আছে। No banking company shall hold any immovable property, however acquired, except so as is required for its own use, notwithstanding anything contained in subsection 1, the Bangladesh Bank may extend the period mentioned. এইভাবে আইনের ভাষায় অনেক কিছু লেখা আছে। তো আমরা এটাকে যদি সিম্পল ভাষায় পড়ার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের নোটটাতে আসি। তো আমরা দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকশন 7 এ আমরা যদি সেকশন 7টা পড়ি, আমরা দেখবো সেকশন 7 এ ব্যাংকিং কোম্পানি কি কি কাজ করতে পারবে সে সম্পর্কে বলা আছে। তো despite what is stated in section 7, no banking company can keep any immovable property. Immovable property বলতে কি? ল্যান্ড, দেন বিল্ডিং, এগুলো। তার মানে no banking company can keep any immovable property no matter how it was obtained for more than 7 years from when it was acquired or from when this act started, whichever is later, unless এখানে বলা হচ্ছে unless it is needed for company's own use। তার মানে কোম্পানির বিল্ডিংটা বা সেই ইমুভেবল প্রপার্টিটা যদি কোম্পানি নিজের ইউজের জন্য না হয়, তাহলে সেই বিল্ডিংটা বা সেই প্রপার্টিটা কোম্পানি 7 বছরের বেশি ইউজ করতে পারবে না। এই 7 বছরটা কাউন্ট হবে যেদিন ব্যাংকটি সেই প্রপার্টিটা অ্যাকুয়ার করেছে, অথবা যেদিন থেকে এই একটা আপনার অ্যাপ্লিকেবল হয়েছে, সেটা থেকে যেটা পরে সেটা কাউন্ট হবে। এরপরে সেকেন্ড পয়েন্টে এখানে বলেছে despite what's mentioned in subsection 1, তার মানে এই 1 এ যাই মেনশন করা থাক, বাংলাদেশ ব্যাংক can lengthen the time mentioned subsection 1 by up to 5 years if it believes doing so would be in the interest of the depositors of the banking company। 7 বছর ইউজ করলো, যদি এটা ব্যাংকিং পারপাসের জন্য না হয়, মানে কোম্পানি নিজের ইউজের জন্য, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক চাইলে এটাকে আরো 5 ইয়ার্স এক্সটেন্ড করতে পারে, যদি মনে করে যে এটা ব্যাংকের ডেপোজিটরদের বেস্ট ইন্টারেস্টে কাজ করবে। ফর দিস রুল, দি প্রপার্টি হুজ সাবস্টেন্টিয়াল পোর্শন that a bank company mainly uses for its genuine needs will be considered as property for its own use। তার মানে ব্যাংক কোম্পানি ওই প্রপার্টিটার যতটুকু তার কাজের জন্য ইউজ করে ততটুকুই তার প্রপার্টি ফর ইজ ওন ইউজ হিসেবে কাউন্ট হবে। ধরুন একটি ব্যাংকে 10 তলা বিল্ডিং আছে, সেক্ষেত্রে সে ব্যাংকটা 5টা ফ্লোর ইউজ করে আর বাকি 5টা ফ্লোর ইউজ করে না, তাহলে 5টা ফ্লোরই কনসিডার করা হবে ব্যাংকের নিজের প্রপার্টি ফর ইটস ওন ইউজ, আর বাকি 5টা আপনার এটা এই ওন ইউজের আন্ডারে পড়বে। তো আমরা যদি একটা এক্সাম্পলটা দেখি, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যদি দেখি এখানে 2015 সালে XYZ ব্যাংক acquired a piece of land to build a new branch। তো 2015 সালে আমাদের XYZ ব্যাংক একটা জমি কিনেছে
কিনেছিল নতুন ব্রাঞ্চ করার জন্য। তো সেখানে বিল্ডিং করে 2023 সাল পর্যন্ত দ্য ব্রাঞ্চ ওয়াজ অপারেশনাল। তার মানে 2023 সাল 2015 থেকে যদি দেখি 2015-তে পারচেস করে 2023, তার মানে হচ্ছে 7 ইয়ার্স। তার মানে 7 ইয়ার্স ব্যাংকটা ওয়ার্ক করছে না। তাহলে এখানে যে বলেছিল যে আনলেস ইজ নিডেড ফর কোম্পানিজ ওন ইউজ, এই ডেফিনিশনে পড়তেছে না। না পড়ার কারণে এই যে আপনার এখানে যে বলেছিল যে আপনার 7 ইয়ার্স হচ্ছে আমার ম্যাক্সিমাম লিমিট, এই লিমিটটা কিন্তু ক্রস করে গেছে। এটা আমি যদি দেখি রেগুলেশনস স্টিপুলেট এ 7 ইয়ার লিমিট অন প্রপার্টি রিটেনশন। তো যেহেতু লিমিটটা ক্রস করে গেছে, এখন XYZ ব্যাংক কি করতে পারে? XYZ ব্যাংক, তো লিমিটটা যেহেতু ক্রস হয়ে গেছে সেজন্য XYZ, তো লিমিটটা যেহেতু ক্রস হয়ে গেছে সেজন্য XYZ ব্যাংক কি করতে পারে? XYZ ব্যাংক কি করতে পারে? তারা রিঅ্যাপ্লাই করতে পারে ফর 5 ইয়ার্স এক্সটেনশন, রাইট? তো এই যে XYZ ব্যাংক অ্যাপ্লাইজ ফর 5 ইয়ার এক্সটেনশন আর্গুইং ইট উড বেনিফিট ডিপোজিটরস। কারণ এখন যদি তারা এখন যদি তারা ল্যান্ডটা সেল করে দেয়, সেক্ষেত্রে হয়তো তারা সে ধরনের দাম পেতে না পারে বা অনেক ঝামেলা থাকতে পারে। তো বাংলাদেশ ব্যাংক যদি অ্যাপ্রুভ করে জিনিসটা, তো ইফ বাংলাদেশ ব্যাংক, আমরা যদি এটাকে, তো বাংলাদেশ ব্যাংক যদি এটাকে অ্যাপ্রুভ করে, দে কুড রিটেইন দি বিল্ডিং ফর এ টোটাল অফ 12 ইয়ার্স। তার মানে তারা ব্যাংকটাকে 12 বছরের জন্য রাখতে পারবে, যেহেতু 7 বছর তারা অলরেডি রেখেছে। আর যদি তারা এটার সাথে 7 + 5 = 12 ইয়ার্স তারা ল্যান্ডটাকে রাখতে পারবে। তো এই যে এক্সট্রা 5 ইয়ার্স এক্সটেন্ড করা হলো, এইটা ব্যাংক কোম্পানিকে অ্যালাউ করবে, ইট উইল অ্যালাউ XYZ ব্যাংক টু এক্সপ্লোর পটেনশিয়াল ডেভেলপমেন্ট অপরচুনিটিস অর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। তার মানে এই 5 ইয়ার্স যার এক্সটেনশন পেলো, এখানে তারা ল্যান্ডটাকে অন্য কোনো কাজে লাগাবে কিনা বা সেল করে দিবে কিনা বা অন্য কিছু করবে কিনা, এই জিনিসগুলো কিন্তু তারা আপনার কি করতে পারবে, এই জিনিসগুলো কিন্তু তারা ডিসিশন নিতে পারবে। তো এইটাই ছিল ডিসপোজাল অফ নন ব্যাংকিং অ্যাসেটস। আমরা এটাকে এখন স্কিপ করে পরের টপিকে যাই। এখানে আরো অনেক ব্যাংকিং অ্যাক্টের টপিক আছে। আমরা ডিরেক্টলি সিম্পলি চলে যাই হচ্ছে আমাদের রেগুলেশন অফ পেইড আপ ক্যাপিটাল। এখানে আমরা চলে আসি। তো এটা হচ্ছে আমাদের সেকশন 14। তো সেকশন 14 যদি আমরা এটাকে দেখি, তাহলে আমরা দেখবো যে সেকশন 14-এ আমাদের কি বলেছে, রেগুলেশন অফ পেইড আপ ক্যাপিটাল। আমরা এটাকে একটু একটু হাইলাইট করি। রেগুলেশন অফ পেইড আপ ক্যাপিটাল, সাবস্ক্রাইব ক্যাপিটাল এন্ড অথরাইজ ক্যাপিটাল এন্ড ভোটিং রাইটস অফ শেয়ার হোল্ডার্স। তার মানে একটি কোম্পানির পেইড আপ ক্যাপিটাল কেমন হবে, ব্যাংকের সাবস্ক্রাইব ক্যাপিটালের রুল কি হবে, রেগুলেশন কি হবে, অথরাইজ ক্যাপিটাল রেগুলেশন কি হবে, এটা বলা আছে। আমরা ডিরেক্টলি আমাদের যে ল সেটার আমরা সেকশন 14-এ চলে আসি। তো সেকশন 14-এ যদি আমরা আসি, আমরা দেখবো যে এখানে ডিরেক্টলি কি করতে হবে কি করতে হবে না সেটা বলা আছে। যেমন আমি যদি এই লাইনটা দেখি, ব্যাংকের সাবস্ক্রাইব ক্যাপিটাল ইজ নো লেস দেন 1/2 অফ দ্য অথরাইজড ক্যাপিটাল, দেন ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল ইজ নো লেস দেন 1/2 অফ ইজ সাবস্ক্রাইব ক্যাপিটাল, এই ধরনের লেখা থাকে। তো আমরা আমাদের নোটাতে আসি, এখানে আমরা দেখি যে এখানে কিভাবে আছে। তো সেকশন 14 যেহেতু, তো সেকশন 14-এর 1 অফ দি ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট। তো সেকশন যেহেতু এটা 14, সেকশন 14-এর 1 সেকশন বলতেছে যে নো ব্যাংক কোম্পানি আদার দেন এ নিউ ব্যাংক অর এ স্পেশালাইজড ব্যাংক। তার মানে হচ্ছে নিউ ব্যাংক অথবা স্পেশালাইজড ব্যাংক বাদে অন্য যে কোনো ব্যাংকই হোক না কেন, যেটা বাংলাদেশে রেজিস্টার্ড হয়েছে, ইনকর্পোরেট হয়েছে, shall commence business in Bangladesh unless it satisfied the following condition। এই লাইনটাতে আমরা কি বুঝলাম? এই লাইনটাতে আমরা বুঝলাম যে নিউ কোনো ব্যাংক বা স্পেশালাইজড ব্যাংক বাদে বাংলাদেশে ইনকর্পোরেট হয়েছে এরকম যে কোনো ব্যাংকই বাংলাদেশে বিজনেস শুরু করতে পারবে না যদি না নিচের যে কন্ডিশন গুলো আছে এগুলা তারা মিট আপ না করে। তাহলে কন্ডিশনটা কি, এটা আমাদের প্রশ্ন। তো যেহেতু এখানে বলাই হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, সাবস্ক্রাইব ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল, তাহলে বোঝাই যাচ্ছে যে এগুলো নিয়ে কন্ডিশন। তাহলে আমরা আমাদের পয়েন্ট 1-এ আসি।
পয়েন্ট 1 বলছে হলো সাবস্ক্রাইব ক্যাপিটাল। তো এখানে দেখি কি বলতেছে, সাবস্ক্রাইব ক্যাপিটাল অফ দি কোম্পানি শ্যাল নট বি লেস দেন 1/2 অফ দি অথরাইজড ক্যাপিটাল। তার মানে অথরাইজড ক্যাপিটালের 1/2 যা হবে তার চেয়ে কখনো ছোট হতে পারবে না, তার সমান বা বড় হবে। তো আমরা যদি এক্সাম্পলটা দেখি, এই ব্যাংক কোম্পানিজ অথরাইজড ক্যাপিটাল হচ্ছে 800 কোটি টাকা। একটি ব্যাংকের অথরাইজড ক্যাপিটাল 800 কোটি টাকা, তাহলে এর সাবস্ক্রাইব ক্যাপিটাল মিনিমাম 400 কোটি টাকা বা তার বেশি হতে হবে। কারণ এখানে তো বলেই দিয়েছে যে শ্যাল নট বি লেস দেন 1/2 অফ দ্য অথরাইজড ক্যাপিটাল। তাহলে 800 কোটি টাকা হচ্ছে আমার অথরাইজড ক্যাপিটাল। তাহলে 800 কোটি টাকার যদি আমি হাফ করি তাহলে আসে হচ্ছে 400 ক্রোর, রাইট? তো ব্যাংকের সাবস্ক্রাইব ক্যাপিটাল অবশ্যই তাহলে এই সিচুয়েশনে 400 কোটি টাকা বা তার বেশি হতে হবে। তার মানে কি, দিস মিনস ইনভেস্টর হ্যাভ অ্যাগ্রিড টু প্রোভাইড অ্যাট লিস্ট 400 ক্রোর টাকা অফ দি অথরাইজড অ্যামাউন্ট। এটা আমরা বুঝলাম। তাহলে এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে যে সাবস্ক্রাইব ক্যাপিটালের অর্ধেক বা তার বেশি, তাহলে আমরা বুঝলাম যে অথরাইজড ক্যাপিটালের অর্ধেক বা তার বেশি সাবস্ক্রাইব ক্যাপিটাল থাকতে হবে। এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে। তো নাম্বার 2 কন্ডিশন কথা বলেছে হচ্ছে পেইড আপ ক্যাপিটাল দিয়ে। পেইড আপ ক্যাপিটাল একইভাবে সাবস্ক্রাইব ক্যাপিটালের 1/2 তার চেয়ে ছোট হতে পারবে না, তার সমান বা বড় হতে হবে। একইভাবে যদি আমরা এক্সাম্পলটা দেখি, যে ব্যাংকের সাবস্ক্রাইব ক্যাপিটাল যদি হয় 400 কোটি টাকা, যেটা আমরা এখান থেকে দেখলাম, তাহলে পেইড আপ ক্যাপিটাল মাস্ট বি অ্যাট লিস্ট হাফ অফ দি সাবস্ক্রাইব ক্যাপিটাল। তাহলে সেটা হচ্ছে 200 কোটি টাকা। 400 ডিভাইড বাই হাফ সমান সমান 200 ক্রোর। তাহলে পেইড আপ ক্যাপিটাল অবশ্যই 200 ক্রোর টাকা হতে হবে, এর কম হতে পারবে না। এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট 3, the requirements mentioned in clause A and B must be followed within a time frame of up to 2 years as directed by Bangladesh Bank if the company's capital is increased. তার মানে কি, এর মানে খুবই সিম্পল। এর মানে হচ্ছে যে আমরা যদি ধরি, আমরা এখানে সিম্পলি লিখি অথরাইজড ক্যাপিটাল ছিল 800 ক্রোর, দেন সাবস্ক্রাইব ক্যাপিটাল 400 ক্রোর, দেন পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 200 ক্রোর। এখন যদি কিছুদিন পর কোম্পানির অথরাইজড ক্যাপিটাল 1000 ক্রোর হয়, তাহলে আমাকে সাবস্ক্রাইব ক্যাপিটাল হতে হবে 500 ক্রোর, পেইড আপ ক্যাপিটাল হতে হবে 250 ক্রোর মিনিমাম। তাহলে এই যে আমাকে 400 ক্রোর থেকে 500 ক্রোর ইনক্রিজ করতে হবে, 100 কোটি টাকা বাড়াতে হবে, এবং 200 ক্রোর থেকে 250 ক্রোর, তাহলে 50 ক্রোর প্লাস করতে হবে, বাড়াতে হবে। এইটার সময় হচ্ছে আপ টু 2 ইয়ার্স। এটাই বলেছে যে ইফ দি কোম্পানিজ ক্যাপিটাল ইজ ইনক্রিজড, দেন এই যে 1 আর 2 যে রিকোয়ারমেন্টটা মাস্ট বি ফলোড উইদিন এ টাইম ফ্রেম অফ আপ টু 2 ইয়ার্স। তাহলে এটা আমরা বুঝলাম। এবার বলতেছে যে নাম্বার 5 এর কন্ডিশনটা কি, নাম্বার 4 এর কন্ডিশনটা হচ্ছে যে ক্যাপিটাল অফ দি কোম্পানি কনসিস্ট অফ অর্ডিনারি শেয়ার অনলি। তার মানে এই যে টাকাগুলো যে আপনি নিয়ে আসবেন, এটা আপনার প্রেফারেন্স শেয়ার বা অন্য কোনো ভাবে হবে না, এই অ্যামাউন্ট আপনার অর্ডিনারি শেয়ার হোল্ডারদের থেকেই তুলতে হবে। দেন 5 এ কি বলছে, 5 নাম্বার কন্ডিশন হচ্ছে আনলেস ক্লজ এফ সেজ আদারওয়াইজ। তার মানে ক্লজ এফ একটা ক্লজ আছে, যদি আমরা পরে দেখি তাহলে হয়তো জানবো। shareholders voting power is directly related to how much money they have contributed to the company's paid up capital. Shareholders voting power is directly related to how much money they have contributed to the company's paid up capital. তার মানে যেই শেয়ার হোল্ডার, এই যে আমার টোটাল পেইড আপ ক্যাপিটাল আমি যদি ধরি, আমার বিজনেস এক্সপ্যান্ড, আমার ক্যাপিটাল বাড়ানোর পর 250 ক্রোর, এই 250 ক্রোরের ভিতর যার পেইড আপ কন্ট্রিবিউশন যতটুকু, সে ততটুকু ভোটিং রাইট পাবে। এটা এখানে বলছে যে নাম্বার 6 except for the government, নাম্বার 6 এ বলেছে যে except for the government no individual shareholder can have more than 5% of all voting rights among all shareholders. তার মানে গভর্নমেন্ট বাদে, এক্সেপ্ট ফর দি গভর্নমেন্ট, কোন শেয়ার হোল্ডারই টোটাল ভোটিং রাইটস এর 5% এর বেশি ভোটিং রাইট পাবে না। তাহলে শেয়ার হোল্ডারদের, ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডারের ভোটিং রাইট
হইতে হবে হচ্ছে উইদিন 5% of all ভোটিং রাইটস, রাইট? তাহলে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। লাস্টে একটা ক্লজ অ্যাড করে দিয়েছে, এই ক্লজটা কি আমরা একটু দেখি। অ্যাকর্ডিং টু সাবসেকশন, এভরি পারসন সার্ভিং অ্যাজ চেয়ারম্যান, এমডি অথবা সিইও অথবা ব্যাংক তাকে যে নামেই ডাকুক না কেন, যদি এই ধরনের পদগুলো হয় চেয়ারম্যান, এমডি, সিইও লেভেলের, তাহলে they must supply বাংলাদেশ ব্যাংক ডিটেল ইনফরমেশন অ্যাবাউট দেয়ার শেয়ারস দে ওন ইন দ্যাট ব্যাংক। তাহলে কমপ্লাই মেনটেন করতে হলে চেয়ারম্যান, এমডি বা সিইও অথবা রিলেভেন্ট এমপ্লয়ীদের জন্য তারা ব্যাংকে, তাদের ওই ব্যাংকে কতটুকু শেয়ার তারা ওন করে এটা ডিটেল ইনফরমেশন বাংলাদেশ ব্যাংকে সাবমিট করতে হবে। তো এই যে ডিটেল ইনফরমেশন সাবমিট করবে, এখানে কি থাকবে? এখানে এটাই বলেছে যে নাম্বার এন্ড ভ্যালু অফ শেয়ার, তার মানে সে কতগুলা শেয়ার হোল্ড করে এবং সেগুলোর ভ্যালু কত, ওনারশিপে কোনো চেঞ্জ আসছে কিনা, দেন অন্যান্য কোনো ইনফরমেশন শেয়ার রিলেটেড যেটা বাংলাদেশ ব্যাংক তাদের থেকে চায়। তো এই জিনিসটা যখনই বাংলাদেশ ব্যাংক চাবে এবং যে ওয়েতে চাবে সেই ওয়েতেই তাদেরকে সাবমিট করতে হবে, ফার্নিশ করতে হবে। তো এটা আমরা ক্লিয়ারলি বুঝলাম। এরপর হচ্ছে রিজার্ভ ফান্ড। আমরা এখানে দেখতে পারি রিজার্ভ ফান্ডের যে এক্সাম্পলটা সহ এখানে আছে, এটা আমরা দেন হচ্ছে আমার আছে রিজার্ভ ফান্ড, দেন আসে হচ্ছে আমার ক্যাশ রিজার্ভ। এই জিনিসগুলো আমরা খুব একদম ইজি ভাবে এক্সাম্পল দিয়ে এখানে নিয়ে আসছি। এই যে আমরা যদি দেখি যে এক্সাম্পল গুলা একদম সহজ ভাষা এক্সাম্পল দিয়ে আমরা এই ভ্যালুগুলোকে, এই কনসেপ্ট গুলোকে আমরা এই জায়গাতে নিয়ে আসছি, যাতে আমরা এক্সাম্পল দেখে ইজিলি আইনের যে ল্যাঙ্গুয়েজ এটা আমরা খুব সহজে বুঝতে পারি। ঠিক আছে, তো আমরা রিজার্ভ ফান্ডের জিনিসটাকে একটু কভার করি। তো রিজার্ভ ফান্ড হচ্ছে আমাদের সেকশন 24। সেকশন 24 আমরা যদি যাই আমাদের অরিজিনাল লতে, এখানে দেখবো যেখানে সেকশন 24 এভাবে করে দেওয়া আছে। তো এটা পড়তে গেলে অনেকের জিনিসটা তাদের মাথায় আসে না, তারা বুঝতে পারে না। তো এটা আমরা যদি আমাদের যে নোটটা সেটাতে আমরা যাই, তাহলে আমরা কিভাবে দেখবো এটা আছে কিভাবে। তো ব্যাংকিং কোম্পানি থেকে রিজার্ভ ফান্ড, তো এটা হচ্ছে সেকশন 24। সেকশন 24 রিজার্ভ ফান্ড সম্পর্কে কি বলা আছে? ফার্স্টে বলা হচ্ছে যে কোনো ব্যাংকিং কোম্পানি যেটা বাংলাদেশ ইনকর্পোরেট হচ্ছে তাদেরকে শ্যাল ক্রিয়েট এ রিজার্ভ ফান্ড। তাহলে তাদেরকে রিজার্ভ ফান্ড ক্রিয়েট করতে হবে যদি বাংলাদেশে সেই বিজনেসটা, ব্যাংকটা ইনকর্পোরেট হয়। ঠিক আছে, তারপর এখানে বলা হচ্ছে অ্যামাউন্ট নিয়ে, যে রিজার্ভ ফান্ডের অ্যামাউন্টটা কি হবে এটা সম্পর্কে বলা হচ্ছে এখানে। আমরা এটাকে একটু গো থ্রু করি, যেখানে আসলে কি বলা আছে। total amount, if the total amount in the reserve fund along with amount in the share premium account, share premium আমরা জানি যে শেয়ারের এক্সিস্টিং রেট থেকে যদি বেশি না হয় সেটা প্রিমিয়াম। তো রিজার্ভ ফান্ডের টোটাল অ্যামাউন্ট আর অ্যামাউন্ট ইন দি শেয়ার প্রিমিয়াম is equal or more than banks paid up capital or the amount of the premium settled from time to time in this behalf for any banking company by Bangladesh Bank, then the bank shall transfer at least 20% of its disclosed profit as shown in profit and loss statement under section 30 to reserve before transferring any money to the government or the profits. এটা দ্বারা আমরা কি বুঝলাম? এই যে লং সেন্টেন্সটা পড়লাম, এটা দ্বারা আমরা কি বুঝলাম? এটা দ্বারা আমরা এই বুঝলাম যে যদি একটি ব্যাংকের রিজার্ভ ফান্ডে যত টাকা আছে সেটার সাথে এটা শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্টে যত টাকা আছে দুটোকে যদি আমরা যোগ করি, ধরেন আমি এখানে দেখলাম হচ্ছে আমার ব্যাংকের রিজার্ভ ফান্ড প্লাস অ্যামাউন্ট ইন শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়ে যে যত টাকাটা আসবে, আমি ধরেন এখানে একটা টাকা লিখলাম বিডিডি, যত টাকা আসবে সেইটা এই বিডিডিটা যদি ইকুয়াল টু অর গ্রেটার দেন পেইড আপ ক্যাপিটাল হয়,
অর্থাৎ কোম্পানির যে পেইড আপ ক্যাপিটাল থাকবে ব্যাংকের, সেটার থেকে এই রিজার্ভ আর প্রিমিয়াম অ্যাকাউন্টের টাকাটা যদি পেইড আপ ক্যাপিটালের সমান বা বড় হয়, তাহলে প্রতি বছর ব্যাংকের যে ডিসক্লোজ প্রফিট থাকবে সেই প্রফিটের 20% মিনিমাম ব্যাংকে ট্রান্সফার করতে হবে রিজার্ভ ফান্ডে। তাহলে আমরা এই পার্টটা বুঝলাম। এখন যদি আমরা একটু নিচে নামি, এরপরেই বলেছে যে ইফ এ ব্যাংক অ্যাপ্রোপ্রিয়েটস মানে সিম্পল হচ্ছে যে ব্যাংক যদি উত্তোলন করে, ইফ এ ব্যাংক অ্যাপ্রোপ্রিয়েটস অর উইথড্রস এনি মানি ফ্রম দি রিজার্ভ ফান্ড অর শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট ফর এনি রিজন, তাহলে ব্যাংক মাস্ট ইনফর্ম বাংলাদেশ ব্যাংক উইদিন 21 days ফ্রম দি ডেট অফ সাচ অ্যাপ্রোপ্রিয়েশন। তার মানে যেদিন টাকা তুলবে, ধরেন আমি যদি টাকাটা তুলি হচ্ছে 1 জানুয়ারি, তাহলে বাংলাদেশ ব্যাংকে আমার 21 জানুয়ারির ভিতর ইনফর্ম করতে হবে এই বিষয়টা। তবে বাংলাদেশ ব্যাংক ক্যান এক্সটেন্ড দিস পিরিয়ড ফর সাচ রিপোর্ট অর ডিসরিগার্ড এনি ডিলে সাবমিটিং ইট। তার মানে 21 দিনের মধ্যে যদি সাবমিট না করে, তাহলে বাংলাদেশ ব্যাংক যেদিন সাবমিট করবে সেই ডিলেটাকে তারা একসেপ্ট করতে পারে অথবা ডিনাই করে ব্যবস্থা নিতে পারে। তো এখন আমরা চলে আসছি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে আমাদের এই আইনের অ্যাপ্লিকেবল এক্সাম্পল। তো তাহলে আমরা দেখি, এবিসি একটা ব্যাংক, যে ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 200 কোটি টাকা। তো আমরা সাপোজ অ্যাজিউম করি যে এবিসি ব্যাংকের রিজার্ভ এবং শেয়ার প্রিমিয়ামের মানি দুটো মিলে আছে হচ্ছে 250 কোটি টাকা। তাহলে যেহেতু এই অ্যামাউন্টটা 250 crore ইজ গ্রেটার দেন পেইড আপ ক্যাপিটাল 200 crore, ঠিক আছে, তাহলে উপরের আইন অনুযায়ী, ল অনুযায়ী এই ব্যাংকটি আপনার রিজার্ভের এই রিকোয়ারমেন্টটা মিট করে। যেহেতু তারা রিজার্ভের রিকোয়ারমেন্টটা মিট করে, এরপরে দেখলাম যে এর পরের বছর বা সেই বছরে ব্যাংক প্রফিট করলো 80 কোটি টাকা, যেটা তাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে শো করা হচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু রুল অনুযায়ী এবিসি ব্যাংক মাস্ট ট্রান্সফার অ্যাটলিস্ট 20% অফ প্রফিট টু রিজার্ভ ফান্ড। তাহলে যদি 20% ট্রান্সফার করা হয়, তাহলে এই যে 80 crore প্রফিট করেছে এটা 20%, তাহলে হচ্ছে 16 crore টাকা। এটাকে অবশ্যই রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করতে হবে, যেহেতু আমরা আমাদের লটে পড়ে এসেছি। তো এরপরে বলেছে যে এক্সাম্পলে, ইফ এবিসি ব্যাংক ডিসাইডস টু ইউজ এনি মানি ফ্রম ইটস রিজার্ভ ফান্ড অর শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট, ইট মাস্ট ইনফর্ম বাংলাদেশ ব্যাংক উইদিন 21 days অফ মেকিং দ্য ডিসিশন। তাহলে এই এক্সাম্পলটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে রিজার্ভ ফান্ড কত হলে আমাদেরকে পেইড আপ ক্যাপিটালের কত বেশি হলে বা সমান হলে আমাদেরকে 20% আমাদের রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করতে হবে, এই যে ব্যাখ্যাগুলো ছিল, এগুলো কিন্তু আমরা এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমরা ইজিলি বুঝে গেলাম। তো আমরা চেষ্টা করছি যে আইসিএমএবি যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলো, যে টপিক গুলো বা আপনার প্রিপারেশন ম্যাটেরিয়াল গুলো, এগুলো আমরা এমন ভাবে আমরা ডিজাইন করার চেষ্টা করছি যাতে আপনারা পরীক্ষা হলে যেভাবে লিখবেন ইজি ভাবে পড়ে আমাদের নোটগুলো পড়ে বুঝতে পারেন এবং এক্সাম্পলের সাথে আপনি পরীক্ষা ভালোভাবে লিখতে পারেন। আর তার সাথে সাথে আমরা চাই না যে বাজারের 3টা 4টা 5টা বই মিলে আপনারা এক্সাম প্রিপারেশন নেন। আমাদের এখানে আমরা প্ল্যান করছি যে আমরা যেই এখানে যদি বলি সিএমএ এক্সাম রিভিউ ম্যানুয়াল, ঠিক আছে, সিএমএ এক্সাম রিভিউ ম্যানুয়াল, আমরা একটা ম্যানুয়াল তৈরি করব। এই ম্যানুয়াল পড়লে আপনার কভার হয়ে যাবে। এর সাথে সাথে আইসিএমএবির যেই অথরাইজড টেক্সট থাকবে, অফিসিয়াল টেক্সট বুক, সেটা তো আপনাকে অবশ্যই পারচেজ করতে হবে, কারণ অফিসিয়াল টেক্সট বুক আপনাকে গো থ্রু করতে হবে। আশা করি এভাবে করে প্রিপারেশন নিলে, আমাদের হেল্প নিয়ে, আমাদের মাধ্যমে টপিকগুলো বুঝে, আমাদের গাইডলাইন নিয়ে আপনি যদি এফোর্ট দেন, নোটস প্রিপেয়ার করেন, নিজের মতো করে আপনার প্রিপারেশন নেন এবং পরীক্ষায় যদি ফাটায় দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনিও আইসিএমএবির যে এক্সামগুলো আছে খুব সহজেই এবং খুব দ্রুত পাস করতে পারবেন ইনশাল্লাহ। তবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।